बुरा काम करते कुंभ वेस्ट बेंगल वेस्ट बेंगल बिल्कुल हिंदू मारी সবাই কয়ে থাকবা কবি এইগুলা সবাই মারামারি করতেছে এগুলা লাগবে না আমরা এটা করে দেবো কেউ রাখে না ফটো উঠে রাখো ফটো উঠে রাখো আমার লোকের সবরে মারামারি মারি মারি ফেলছে মোবাইল ফেলছে তোমার তো রক্ষা নাই না কোন না তো আধার কার্ড ফটো উঠে রাখো না এটা সব সব ডুপ্লিকেট ভাই নাম কি বাড়ি শুধু না যা কথা কো না নমস্কার বন্ধুরা, আমি সুভাষী সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার আমাদের অতি পরিচিত এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি বিভিন্ন বিষয়ে তার রাজনৈতিক প্রতিক্রিয়া দেন, মাননীয় শ্রী কল্যাণ সেনগুপ্ত, একজন সমাজকর্মী, দীর্ঘদিন ধরে সামাজিক নানান আন্দোলনের সাথে যুক্ত। আজকে মাননীয় কল্যাণ সেনগুপ্তর কাছে আমাদের মুখ্য যে বিষয়টা জানার থাকবে, যেটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিককালে বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেখানে এখানে আছে, সেখানে যারা কাজ করতে যাচ্ছেন তারা চরম হেনস্থা হয়রানির শিকার হচ্ছেন। বাংলা কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর অসম্ভব রকম নির্যাতন চলছে। গত 24 ঘন্টাতেও দেখা গেছে 30 জনের মতো বাঙালিকে ছত্তিশগড়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার নয় আটক করা হয়েছে এবং তাদেরকে কোনো রকম তাদের প্রমাণপত্র না দেখেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর আসছে, যার পরিণতিতে বাংলায় উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে পদযাত্রাও করেছেন, রাজপথে নেমেছেন। আগামী দিনে হয়তো আবারও তিনি নামবেন। আগামী 21শে জুলাই তিনি বলেছেন তিনি এই বিষয়ে আরো কিছু বার্তা দেবেন, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। তো মাননীয় কল্যাণ সেনগুপ্তর কাছে আমরা বলবো, দাদা, এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে এরকম পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি। যে বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আজকে সেই বাঙালিকেই চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। তো আপনি কি বলবেন? আমি বলবো এটাই যে বর্তমানে শাসন ক্ষমতায় যারা আছে, বিজেপির শাসন ক্ষমতা আমরা আগেও দেখেছি বাজপেয়ীর সময়, কিন্তু বাজপেয়ীর সময় যে এই বিজেপি শাসন যে এতটা মানুষের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে, এই অভিজ্ঞতা মানুষের কারোরই ছিল না এই মোদী শাহ আসার আগে। আর বিজেপি বা তাদের যে গুরু, তাদের যাদের নির্দেশিত পথে তারা চলে, সেই আরএসএস, এরা কোনোদিনই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল না। তারা ব্রিটিশদের, তাদের কাছে চিরকালই হচ্ছে মুসলমানরাই হচ্ছে আসল শত্রু, ব্রিটিশরা নয়। সুতরাং
তারা ব্রিটিশদের দালালি করেছে। একদমই তাই, কারণ এই যে ওনাদের যে আরেক বড় তাত্ত্বিক নেতা সাভারকার, হ্যাঁ, তিনি তো মানে মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। একবার হয়তো মাথার মানে কি হয়েছিল, তখন স্বাধীনতা আন্দোলনের মধ্যে একটুখানি জড়িয়ে পড়ে তিনি যখন সেলুলার জেলে গেলেন, হ্যাঁ, তারপরে তার আসল রূপটা ধরা পড়লো। তিনি এইসব মার ধর অত্যাচার ফাঁসি এইসব দেখে একবার না 3-3বার মুচলেখা দিয়ে, হ্যাঁ, মানে তিনি মোট কথা হচ্ছে মুচলেখা দিয়ে বাইরে এসছেন, এসে তারপরে তিনি এই সমস্ত হিন্দুত্ব, এই হিন্দুত্ব তার সৃষ্টি, এই যে হিন্দুত্ব শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। তো যাই হোক, এখন সুতরাং এদের কাছে স্বাধীনতা আন্দোলনের কোনো গুরুত্বও নেই, তাই বাঙালির কাছে বাঙালির গুরুত্ব নেই। কিন্তু বাঙালির যে গুরুত্ব আছে সেটা বিজেপি না বুঝলেও সমস্ত ভারতবর্ষের দেশের মানুষ বোঝে। কারণ মনীষী বলে গেছিলেন যে আজ বাঙালি যা ভাবে কাল গোটা ভারতবর্ষ সেটাই করে বা সেই পথেই চালিত হয়। সুতরাং আজকে বাঙালির শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, এটা নিয়ে কোনো তর্ক চলে না। আজকে আমাদের মানে এই মানে বন্দে মাতরম বলুন, এই জনগণ মনোযোগী বলুন, এই সমস্ত এই যে অমূল্য সৃষ্টি, এর উদ্গাতা হচ্ছে বাঙালি। এই বাংলার মাটির থেকে এগুলো তৈরি হয়েছে। আজকে নেতাজি সুভাষ বোস বা মানে এরকম এদেরকে অস্বীকার করে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এদেরকে অস্বীকার করে ভারতবর্ষ মানে চলতে পারে না, সভ্যতা এগোতে পারে। সুতরাং এদের মূল্য এই বিজেপির কাছে এইসব কোনো মূল্য নেই। বিজেপি কিন্তু অস্বীকার করছে না, ওদের বক্তব্য যাদেরকে ধরা হচ্ছে তারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, এবং তারা ভারতবর্ষের কাছে উচ্ছিষ্ট, তাদেরই ধরার তার চেষ্টা চলছে। এবং সেই জায়গায় হয়তো কিছু ভুল হচ্ছে, হয়তো কিছু ঘটনা ঘটছে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা একটা মানে দেশের স্বার্থেই একটা স্বাভাবিক প্রক্রিয়া। কি বলবো, ব্যাপারটা হচ্ছে এই যে এরা না প্রথমে বাঙালি মাত্রই বাংলাদেশি, এখন বাংলাদেশিটাও ঠিক মতো ওরা মানে বিষয়টা খাটছে না, সেটাকেও অনেক জায়গায় আটকে যাচ্ছে। তার ফলে এখন এই রোহিঙ্গা শব্দটা ওরা বেছে নিয়েছে, এবং রোহিঙ্গার যে হিসাব দিচ্ছে শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি নেতারা, তাতে মানে সেই এত অবাস্তব সেটা। কারণ আমরা এটা সবাই জানেন, আপনি গুগল খুলে সার্চ করলে দেখতে পাবেন যে রোহিঙ্গাদের যে সামগ্রিক জনসংখ্যা, যারা আগে কনসেন্ট্রেটেড ছিল আপনার বার্মার একটা ওই একটা অঞ্চলে, হ্যাঁ, সেখানে ওরা ওদের সঙ্গে ওইখানকার ওই সেনাবাহিনী ইত্যাদিদের বিভিন্ন গন্ডগোলের ফলে তারা সেখান থেকে উৎখাত হয়, এখনো কিছু আছে। তো সামগ্রিকভাবে সংখ্যাটা তো 20 লাখের বেশি নয়, আর এদের কাছে কোটি ছাড়িয়ে গেছে। ইউএনএর হিসাবে 22 লক্ষ রোহিঙ্গা আছে। আমি 20 শুনেছিলাম, অতবারে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে 1 কোটির হিসাব দিয়ে এসছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে সুতরাং এরা তো মানে এগুলো ভোটে জেতার জন্য একটা অবাস্তব মিথ্যা বলতে তো এদের মুখে বিন্দুমাত্র আটকায় না। হ্যাঁ, এরা যা খুশি বলতে পারে। সুতরাং কারণ জানে তাদের যারা এই কথাগুলো সাধারণ মানুষের, শিক্ষিত মানুষদের জন্য নয়, এগুলো হচ্ছে তাদের যারা ওই ধর্মান্ধ যে সমস্ত তারা মোদির ভক্ত আছে তাদের জন্য। তারা তো এরা যা বলবে সেটাই শুনবে, তারা কোনো যুক্তিতর্ক তথ্য ওইসব ধার ধারে না। সুতরাং তারা সেই অনুযায়ী বলে যাচ্ছে, করে যাচ্ছে। কিন্তু আজকে যেটা মানে সবচেয়ে চিন্তার বিষয়, যে জিনিস এত বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজকে এই যে পরম্পরা, এখানকার মানুষ অন্য রাজ্যে যাচ্ছে, অন্য রাজ্যের মানুষ এখানে আসছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যত মানুষ বাইরে যায়, হ্যাঁ, হয়তো আমি খুব যদি ধরে নিই, অত্যন্ত বেশি করে সংখ্যাটা ধরে নিই 10 লাখ, 10 লাখ হতেই পারে না, তাও আমি তর্কের খাতিরে হচ্ছি। আমাদের এখানে তো কোটির ওপরে তো বাইরের লোক আছে। মুখ্যমন্ত্রী হিসেব দিয়েছেন 20 লাখ মানুষ বাইরে কাজ করতে যায়, 1.5 কোটি মানুষ এই রাজ্যে কাজ করতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা। যাই হোক, হতে পারে, তাহলে হয়তো সেটা থেকে বাইরে কাজ করতে যাওয়া লোকের সংখ্যা 20 লাখ, কিন্তু বাইরে বিভিন্ন স্টেট থেকে এ রাজ্যে যারা কাজ করছে তাদের সংখ্যাটা প্রায় 1.5 কোটি। 1.5 কোটি। এবং তিনি আরো স্পেসিফিক ভাবে বলেছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে যারা কাজ করে তাদের মধ্যে 90 ভাগ বিহারি।
হ্যাঁ, এখানে তো এরা তো মানে বংশ পরম্পরায় এরা আছে। এবং আজকে দেখুন এই যে আসামে বলুন বা বিহারের কিছু কিছু অঞ্চলে, এরা আগে তো এরকম প্রাদেশিকতা ছিল না। মানুষ যে যেখানে বংশ পরম্পরায় তার রুটি রোজগার ইত্যাদি পেশা এই সমস্ত কারণে, এবং বাঙালি যেহেতু শিক্ষিত জাতি, সেই জন্য সমস্ত জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে যত উচ্চ পদ, সরকারি চাকরি বলুন, অধ্যাপক বলুন, মানে ওকালতি নিয়ে পেশায় বলুন, সমস্ত জায়গাতেই মানে এই বাঙালিরাই ছিল সমস্ত মানে প্রদেশগুলোতে, তারা একটা বড় অংশ দখল করেছিল। এখন এটা তো হয়, তাই না? আজকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় বাজারে তো বাঙালিরা তো হয়তো গুটি কয়েক, সেখানে তো ওই রাজস্থানী মারোয়াড়ি সম্প্রদায় তাদেরই, বা গুজরাটি বা আরো অন্যান্য যারা আছে ব্যবসায়ী, তাদেরই প্রাধান্য। তো আমাদের সেটা নিয়ে হয়তো ব্যবসায়ীদের প্রতি মানুষের একটু, তারা কালোবাজারি করে, মুনাফা করে, অন্যায় করে, এগুলো তো একটা সাধারণ, সব ব্যবসায়ী তো তার মানে তাই নয়। সেই জন্য হয়তো বড় বাজার সম্বন্ধে মানুষের মধ্যে কিছু কিছু ক্ষোভ থাকলেও থাকতে পারে, ছোটবেলা থেকে শুনেছি। কিন্তু তাই বলে কেউ উৎখাত করতে যায়নি যে তোমার এখান থেকে ভালো মেরে তাড়াবো সব, এটা তো হয় না। আজকে আমাদের যে এই যে সারা ভারতবর্ষ জুড়ে এই যে আমাদের এখান থেকে বিভিন্ন মুর্শিদাবাদ মালদা থেকে প্রচুর মুসলিম মানে শ্রমিক, হ্যাঁ, মানে কারিগর শ্রমিক আর কি, নির্মাণ শ্রমিক যারা, তারা এই ব্যাপারে না এত এক্সপার্ট। মানুষের তো স্পেশালাইজেশনের তো একটা মূল্য আছে। আজকে সব কাজে সব নয়। আজকে উড়িষ্যা বাসী অনেক লোক আছে প্লাম্বিং, তারা এটা তাদের এই কাজটা ভালো, তারা এই কাজটা ভালো, রান্নার কাজ, প্রত্যেকটা দেশেরই এরকম একটা কিছু ব্যাপার থাকে। যেমন মুসলিমদের মোগলাই রান্না, এই সারা ভারতবর্ষ জুড়ে, এবং বিভিন্ন কারিগরি ক্ষেত্রে ও তাদের তো হাতের কাজ সাংঘাতিক। হ্যাঁ, আজকে এদেরকে বাদ দিয়ে ভারতবর্ষের কথা আমরা ভাবতে পারি? আজকে ভারতের যে একটা, এই যে সনাতন ধর্ম বলে, কিন্তু আমাদের যে সনাতন ঐতিহ্য, এই সবাইকে নিয়ে চলা, সবাই মিলে একসঙ্গে থাকা, বন্ধুর মতো থাকা, ভাইয়ের মতো থাকা, আমার উৎসবে তুমি আসবে, তোমার উৎসবে আমি যাব, হ্যাঁ, এই যে একসাথে ঐক্য, এটা বিজেপির একেবারেই সহ্য হয় না। বিজেপি শুধু হিন্দু হিন্দু হিন্দু। হ্যাঁ, যেহেতু এই এখানে হিন্দুর কথা বলছেন, তাহলে যদি শুধু হিন্দু প্রেমী বিজেপি থাকবে, তাহলে আজকে সকালবেলা যে খবর পেলাম, তাতে যে আসামে 30 জন বাঙালিকে ধরেছে, তার মধ্যে 30 জনই হিন্দু। অবশ্যই আপনি হিন্দু প্রেমটা কোথা থেকে? এর আগে আসামে, আসলে কি আসামে না, ওখানে হিন্দু মুসলমানের থেকেও মানে বাঙালি আসামি এই যে বিভেদটা, এটা তো বহুদিন ধরে ওখানে চলছে। আজকে এই যে মানে আজকে হেমন্ত বিশ্ব শর্মা এরা তো ওইসব করে উঠেছে। হ্যাঁ, তো এই ওখানে বাঙালি খেদাও, এই যে একটা ব্যাপার ছিল দীর্ঘদিন ধরে। কারণ ওখানেও আসামেও এক শিলচর বা কাছাড় এরকম আরো বহু জায়গা আছে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা। হ্যাঁ, এবং তাছাড়াও আমি যেটা বলছিলাম যে বিভিন্ন পেশায়, হ্যাঁ, শিক্ষক বলুন, অধ্যাপক বলুন, ওকালতি ব্যবসা বলুন, বা ইয়েতে মানে বড় বড় সরকারি আধিকারিক বলুন, হ্যাঁ, এই সমস্ত জায়গায় বাঙালিদের একটা প্রাধান্য ছিল। এখন আস্তে আস্তে সবাই শিক্ষিত হচ্ছে, সবাই আস্তে আস্তে উঠে আসছে, কিন্তু একটা সময় এটা প্রায় বাঙালির একচেটিয়ার মধ্যে ছিল। এটা একটা হিংসার কারণ, এবং এইসব কারণ থেকেই কিন্তু এই যে মনোভাবটা, এগুলোকে তো সরকার প্রশ্রয় দেওয়া উচিত নয়, কিন্তু সরকার এখানে নানা কারণে, ভোটের কারণে, হ্যাঁ, এগুলোকে প্রশ্রয় পেয়ে আজকে একটা এইরকম একটা সর্বনাশা জায়গায় গেছে। সুতরাং আসামে এই যে বাঙালি বিরোধী মনোভাব, এটা দীর্ঘদিন ধরে চলছে, এবং সেখানকার সরকারগুলো এটাতে হাওয়া নিয়ে যাচ্ছে। আর এখন হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মানে এরকম অকাল কুষাণ্ড বলবো, নটোরিয়াস এলিমেন্ট একটা, বাংলা ভাষায় কথা বললেই ধরে নিতে হবে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে, অযৌক্তিক, যার কোনো যুক্তি নেই। কোনো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ এগুলো মানবে না। তা সত্ত্বেও এরা বলে যাচ্ছে ভোটের কারণে, যে ওখানে ভোটে ওকে জিততে হবে, আসামিদের ভোটে জিততে হবে। কিন্তু এইসব করে মানুষের মধ্যে, হ্যাঁ, আমি মানছি ভালো মন্দ সব মিলিয়েই মানুষ, এবং সেখানে মন্দের সংখ্যাটা দুর্ভাগ্যজনক ভাবে বেশি, কিন্তু ভালো মানুষ কিন্তু সব উবে যায়নি। হ্যাঁ, শিক্ষিত, বুদ্ধিমান, যুক্তি নিয়ে চলে, এই সংখ্যাটা কিন্তু উবে যায়নি। সুতরাং তাদেরও তো একটা
মতামতের দাম আছে সমাজে। আপনার কি মনে হয় বিজেপি এই যে স্ট্র্যাটেজি নিয়েছে বিভিন্ন জায়গায় বাঙালি বিদেশি বা বাংলাদেশি ধরার নামে বাঙালিকে যে হয়রানি করছে, এর প্রভাব 2026-এ বিজেপি লাভ করবে না লোকসানের পথে যাবে? লাভ তো করবেই না, লাভ তো করবেই না, প্রচন্ড লোকসানের দিকে যাচ্ছে। হ্যাঁ, কারণ সবার মধ্যে আজকে যারা এই সমস্ত করার জন্য না যারা বিজেপিকে ভোট দিত, হ্যাঁ, তারাও কিন্তু এখন, কারণ অনেক সবার মধ্যে তো একটা বাঙালি হিসেবে গর্ব, অস্মিতা, তার বাঙালি প্রেম। হ্যাঁ, আজকে আমাকে বাঙালি মারছে, হ্যাঁ, সে মুসলমান হোক আর হিন্দু হোক, সে তো বাংলা ভাষী, তো এই রাজ্যের সে অরিজিন সে, হ্যাঁ, তাকে যদি এরকম ভাবে হেনস্থা করে, এটা কিছুদিন হয়তো ওই মানে মোদির প্রভাব বা ওই সমস্ত কাজ করলেও এটা দীর্ঘদিন চলে না। আজকে এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যে এটা ওদের ক্ষতি করছে। কিন্তু আমাকে আরেকটা জিনিস খুব ভাবায়, সেটা হচ্ছে বিজেপি এত বোকা নয় যে তারা এইভাবে সমস্ত জায়গায়, এবং এটা তো একটা পরিকল্পিত আক্রমণ, এটা তো হঠাৎ করে একটা স্ট্রে হচ্ছে তা নয়। একদম, এগুলো তো আগে ছিল না, কয়েক বছর আগেও ছিল না, হঠাৎ করে। আর এবং রিসেন্টলি এটা ভীষণভাবে বেড়েছে, সর্বত্র বেড়েছে। আগে তো 2-4টে স্ট্রে হতো, সেটা আমরা দেখেছি, কিন্তু এখন একেবারে পরিকল্পিত ভাবে করছে, ধরছে, জেলে ঢোকাচ্ছে, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এমনকি এই কথাও শোনা যাচ্ছে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। একদম, হ্যাঁ, মানে নৃশংসতার চূড়ান্ত। সবটা তো আমরা মানে জানতেও পারছি না, কিছু কিছু স্ট্রে খবর আসছে, কিন্তু আজকে মেইনস্ট্রিম মিডিয়া তো এই নিয়ে কোনো কথাই বলছে না। তো বলবেই না, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এখন যেটা হয়েছে, আজকে সংসদীয় গণতন্ত্রকে এরা কতটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। মানে কোর্টগুলোকে, মানে কোর্টের বিচারপতিদের, আপনি জানেন জাস্টিস লোয়াকে তো মেরেই ফেলেছিল, হ্যাঁ, মানে অমিত শাহ বিচারক যিনি ছিলেন, হ্যাঁ, তাকে তো মেরেই ফেললো। মানে যাকে যখন কাবু করতে পারলো না, টাকা দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, কোনো কিছুই যখন পারলো না, তখন তাকে মেরেই ফেললো। হ্যাঁ, কিন্তু তার বিচার হলো না কোনো, এবং তার পরবর্তী যে বিচারক এলেন, সে মানে 7 দিনের মধ্যে বলে বেকসুর খালাস, কোনো প্রমাণ নেই। তা আজকে বিচার ব্যবস্থাটা এরকম একটা জায়গায় চলে গেছে। হ্যাঁ, এই যে আমাদের চন্দ্রচূড়, তিনি তার কথাবার্তা, তিনি ভালো শিক্ষিত মানুষ, তার বাবাও ছিলেন, সব জানি, কিন্তু তিনিও যখন নাকি মানে ওই যে রায় লেখাটা নাকি শোনা যায়, যদিও এটা তো কোনো প্রমাণ নেই, যে ওটা মধ্যে সম্ভবত ওনারই লেখা, সে লেখাটা নিয়ে বড় কথা উনি করেছে। হ্যাঁ, সেটা এটা অনেকেই বলছে। এখন এগুলোর তো কোনো প্রমাণ, অফিসিয়াল কোনো প্রমাণ নেই যে ওটা উনিই করেছেন, কারণ 4-5জন বোধহয় বিচারক ছিলেন, তার মধ্যে সবার মতামত অনুযায়ী কার কি মত, পক্ষে বিপক্ষে, এগুলো তো উনি তো বলেছেন, উনি ইন্সপিরেশন। এখন এখানে যেটা বলা হলো যে মানুষ বিশ্বাস করে, মানুষ বিশ্বাস, কোনো অন্য যুক্তি তর্ক করার কোনো মানুষ বিশ্বাস করে, এবং মানুষ মানে হিন্দু মানুষ ও সংখ্যাগরিষ্ঠ মানুষ, এইটা একটা যুক্তি হতে পারে বিচারের ক্ষেত্রে। সুতরাং আজকে এই ধরনের অযৌক্তিক বিচার ব্যবস্থা, মানে রায় ফায় আসছে, আমাদের এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। আজকে আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখি যে এই যে কেন্দ্র যে এত অন্যায় করে যাচ্ছে, কত কেস হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সরকারের পক্ষেই যায় না, এগুলো কিছু করার নেই, হ্যান নেই, সমস্ত কিছু একটা বলে গেলে কাটিয়ে যায়। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে তারা সরকারের বিরুদ্ধে যাচ্ছে, বেশিরভাগ, একেবারে সব বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট, এবং এটার পিছনে একদিকে যেমন মানে মোদির গ্রিন সিগন্যাল বা মোদির সাহায্য, আরেকটা হচ্ছে আলিমুদ্দিন মানে তার কারসাজি। হ্যাঁ, সুতরাং আজকে সমস্ত ঘটনায় চলে যায়। এই যে 21শে জুলাই এড়িয়ে সেখানেও দেখা গেল বলা হচ্ছে এই করা যাবে না, সেই করা যাবে না, ওই করা যাবে না। আর ওখানে তো কিছুদিন আগে তো একবার তো বিজেপিও ওখানে, ওই যে মনে আছে আপনাদের, ঠিক একই স্পটে মিটিং করেছিল। হ্যাঁ, তখন ওই সিদ্ধার্থনাথ সিং নাকি এসেছিলেন, মুকুল ভাগাও, অমুক ভাগাও, এই শুভেন্দু ভাগাও, মমতা হাটাও, এই যে এইটা মনে করার জন্য বললাম, ওখানে তো করেছিল এই একই স্পটে। তখন কি কোর্ট বলেছিল যে এরকম এই মিছিল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, ওই করা যাবে? এত বছর ধরে 21শে জুলাই পালিত হচ্ছে, কোথাও কোনো ডিস্টার্ব হচ্ছে না, হ্যাঁ, কিন্তু কোর্ট একটা রায় দিয়ে দিল।
তার কারণ হচ্ছে সিপিএম চায় না যে ওই জায়গায় এই মিটিংটা হোক, কারণ যতদিন এই জায়গায় এই মিটিংটা হবে, হ্যাঁ, কারণ এটা তো সত্যি কথা যে ওইটা মিটিং এর, এত বড় মিটিং এর জায়গা ওটা নয়, কিন্তু কেন করা হচ্ছে এটা একটা ঐতিহাসিক মূল্য আছে একদমই। ওখানে যখন নাকি নির্বাচনে এই যে ভোটার সচিত্র পরিচয় পত্র, এইটা তো যখন নাকি লাগু করতে চায়, তখন তো আমাদের জ্যোতি বসু তখন বলেছিলেন ও তো কি ম্যাড কি সব বলেছিল আর কি, মানে কেউ বলে ম্যাড ডগ বলেছে, কেউ বলে ম্যাড বলেছে, যাই হোক সে কি বলেছে হ্যাঁ মানে কোনো পাত্তা যায়নি, এরকম কোনো হতে পারে না। কিন্তু আলটিমেটলি সেই সচিত্র পরিচয় পত্রকে চালু করতে হলো, তার জন্য এতগুলো লোকের জীবন দিতে হয়েছে। এটার একটা কত বড় যে ঐতিহাসিক মূল্য, আজকে এটাকে তো মানতে হবে, এটা তো আর 5টা মিটিং এর মতো নয়। ওইখানে সেই জন্য ওইটাকে ওখান থেকে উৎখাত করার জন্য আলিমুদ্দিন এবং বিজেপি সাহায্য ছাড়া তো আর প্রশাসনের এই সমস্ত ইনফ্লুয়েন্স করা যায় না। হ্যাঁ, আলিমুদ্দিনই বুদ্ধি, হ্যাঁ, তার মানে তার প্ল্যানিং আর এদের সাপোর্ট, কেন্দ্রের সাপোর্ট, মোদির সাপোর্ট নিয়ে এই সমস্ত ভাবে বিচার ব্যবস্থাটাকে প্রায় দখলে নিয়ে। এবার একটা প্রশ্ন যায়, যেটা হচ্ছে আপনি ইন্ডিয়া জোটের কথা বলেন, বারবার বলছেন যে ভারতবর্ষে বিজেপি কে সরাতে গেলে একমাত্র ইন্ডিয়া জোটের একমাত্র অস্ত্র, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে দেখা যাচ্ছে যে সিপিএম যে ইন্ডিয়া জোটে রয়েছে, সেই সিপিএমই অত্যন্ত নগ্নভাবে, অত্যন্ত দ্বিচারিতার সাথে তারা মমতা ব্যানার্জি সমালোচনা করছে। সম্প্রতি সিপিএম একটা মিছিলে মোহাম্মদ সেলিম বলেছে যে বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে এটা দিদি মোদির সেটিং, এতে বিজেপির ক্ষতি হচ্ছে কিন্তু মমতার লাভ হচ্ছে, সেই কারণেই নাকি এই ঘটনা ঘটানো। একটা ইন্ডিয়া জোটের শরিক হয়ে যদি তারা এই ধরনের কথা বলে, তাহলে কি করে সেই ইন্ডিয়া জোটটা বাস্তবায়িত হতে পারে? শুনুন, ইন্ডিয়া জোটের মানে মূল শক্তি তো আর সিপিএম নয়। সীতারাম ইয়েচুরি যতদিন ছিল তবু খানিকটা ওই রাহুল গান্ধীর কানে সবটা ফুসফুস করে কুমন্ত্রণা দিয়ে যেত, এবং মন্ত্রণা এইটাই, মমতাকে বিশ্বাস করো না, মমতা কিন্তু তোমার 12টা বাজিয়ে দেবে, মমতাকে একদমই বিশ্বাস করা যায় না, এই সমস্ত বলে বলে। কারণ আজকে দেখবেন সোনিয়ার মমতার সঙ্গে কোনো সম্পর্ক, কোনো মানে নেই, অভাব নেই, হ্যাঁ, কিন্তু রাহুল কেন জানি না একদিকে আমাদের এখানকার অডিট, হ্যাঁ, কন্টিনিউ মানে রাহুলের কানে বিষ ঢেলে গেছে মমতার নামে, আরেকদিকে হচ্ছে এই সীতারাম ইয়েচুরি। তো এদের এই সমস্ত প্রভাবে, হ্যাঁ, মানে রাহুলের মধ্যে এমন একটা মানে মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে মমতার সম্বন্ধে, যে ও কিছুতেই মমতাকে সহজভাবে গ্রহণ করতে পারে। এই যে বাঙালিদের উপর অত্যাচারের প্রশ্নে মমতা যে ভূমিকা পালন করছে, যে প্রতিবাদ দেখাচ্ছে, সেই ভূমিকা তো কংগ্রেসের নেই। কংগ্রেস নেই, সেই অর্থে সিপিএম ও সেই ভূমিকা নেই। না, সিপিএম এর কথা ছেড়ে, সিপিএম একটা অপ্রাসঙ্গিক। সিপিএম এর কি ক্ষমতা আছে? সিপিএম এই রাজ্যে শূন্য, এবার কেরলে কি হবে না হবে আমরা জানি না, হ্যাঁ, কিন্তু কেরলেরও ওদের অবস্থা মোটেও ভালো না। কিন্তু আজকে সামগ্রিক ভাবে আজকে এই যে ওরা বড় বড় কথা বলে, ওরা বিজেপির বিরুদ্ধে লড়বে নাকি? এই যে ত্রিপুরা তো ওখানে তো তৃণমূল নেই, কংগ্রেস তো মিট করছে, কিছুই নেই, তুমি তো প্রধান বিরোধী দল, তোমার ক্ষমতা দেখি তো একটা ওখানে তোলপাড় করা একটা আন্দোলন করছে, করার ক্ষমতা আছে ওদের সেই শিল দ্বারাই নেই। বিজেপির সাথে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এমন একটা, আর মুখে এইটাকে চাপা দিতেই মুখে সবসময় দিদি দাদার সেটিং এটা বলতে হয়। ওই চোরের মার বড় গলা বলে না, এটা হচ্ছে তাই। ওই যে দিদি দাদার সেটিং, এই কথাটা বলে 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 বলে, কিন্তু এইসব বলে লাভটা মানুষ খায়, মানুষ বিশ্বাস করে এগুলো। সেটা ঠিক আছে, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাঙালির ওপর একটা এত বড় চরম আঘাত এবং একটা চরম চক্রান্ত তৈরি হচ্ছে, সেই জায়গায় দলমত নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে বাঙালির তো এক হওয়া উচিত ছিল, তাই না? আপনার কি মনে হয়? বাঙালি অবশ্যই এই কালীগঞ্জের নির্বাচনেও দেখেছেন, হ্যাঁ, যে সেখানে মানে বিজেপি কমছে, বিজেপির কিন্তু ভোট বাড়েনি, তৃণমূলের ভোট বেড়েছে সামান্য, হ্যাঁ, কারণ ওখানে যাই হোক
এখন কথা হচ্ছে এই যে মানে ওখানে তো কেউ বলতে পারবে না যে ওখানে বিরাট একটা মানে রেগিং করেছে, বিরাট কারচুপি করেছে, প্রচুর পুলিশ ছিল, কোনো অভিযোগ ছিল না। তা সত্ত্বেও তো রেজাল্টটা হয়েছে, ওর বাবাজি যেতে 48,000, ওই দিতে 50,000। হ্যাঁ, তার মানে কি সামান্যভাবে বেড়েছে তো। কিন্তু আজকে আপনাকে আমি বলি, এই যে মানে এটা আমি খুব চিন্তা করি যে বিজেপি এত বোকা দল নয় যে এইভাবে বাঙালির বিরুদ্ধে অত্যাচার করে হ্যাঁ এখানে ভোটে জিততে পারবে। ওরা আসলে জানে যে আমরা এখানে জিততে পারবো, কিন্তু ওদের আসল লক্ষ্য হচ্ছে 2029 যাতে মমতাকে এখানে ঘায়েল করা যায়, ওরা সেই ব্যবস্থাটা করছে। তার কারণ ওরা যদি সমস্ত জায়গা থেকে বাঙালিদেরকে ওখান থেকে মানে মেরে ধরে জেলে পুড়ে যেভাবে অত্যাচার করে যদি ফেরত পাঠিয়ে দেয় এখানে, তাহলে এখানকার একটা কেওয়াস হবে। অর্থনীতি আছে, তার সামাজিক চাপ, এত বেকার, এদের এত লোককে কি করে প্রোভাইড করবে? এদিকে তো 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। এটা কি দাদা আপনি বলতেন এই বিশ্লেষণটা কি এত সহজ? কারণ যদি ওখানকার দলে দলে লোক এপারে মানে বাংলায় ফিরে আসতে শুরু করে, তাহলে তো বাংলায় যারা কাজ করছে তাদের উপরও খুব স্বাভাবিকভাবে আঘাত আসবে। যেমন আপনাকে একটা ছোট উদাহরণ দিই, গতকাল বীরভূমে একটি বাস, উত্তরপ্রদেশ থেকে একটি পর্যটনের বাস, সেই বাসটাকে বীরভূমের কিছু মানুষ রাস্তার উপর আটকে দেয় এবং প্রায় ঘন্টা 3 সেই পর্যটকদের আটকে রেখে দিয়ে হচ্ছে। ঠিক একই কায়দা যে তোমরা এসছো, বেআইনি ভাবে এসছো, তোমাদের পারমিট নেই, হ্যান নেই, এই সমস্ত বলে। তাহলে একটা তো সংঘাতের জায়গা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমাদের রাজ্য সরকার তো এগুলোকে তো স্পন্সর করবে না, প্রশ্রয় দেবে না। কারণ যতই বাঙালির উপর অত্যাচার হোক আর যাই হোক, আমরা দেশটাকে দেশ বলেই মানি। হ্যাঁ, আমরা শুধু পশ্চিমবঙ্গের নির্বাচনটা অবশ্যই যেটা একটা বাঙালির জন্য, বাংলার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটাই একমাত্র নয়। আমার কথা হচ্ছে আজকে যেভাবে বাংলার সামাজিক একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, এইভাবে মার ধর এত অত্যাচার করে। আজকে কেরলের কথা ভাবুন তো, কেরল ওইটুকু একটা ছোট রাজ্য, হ্যাঁ, কিন্তু কেরল অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে। এর কারণ হচ্ছে ওখানকার একটা বিশাল সংখ্যক মানুষ তারা মিডল ইস্টে চাকরি করে। আজকে যদি মিডল ইস্ট থেকে ওদেরকে পিটিয়ে তাড়িয়ে তাড়াতে আরম্ভ করে, কেরলের অবস্থাটা কি দাঁড়াবে? পুরো ধ্বংস হয়ে যাবে, সামাজিক বিস্ফোরণ ঘটে যাবে। আজকে মানে আমার এটা আমি আন্দাজ করছি, আমি তো এখন সর্বজ্ঞ নই। হ্যাঁ, এটা নিয়ে আমি এই যে আপনার মাধ্যমে বলছি, এটা যদি আরো কিছু মানে যারা শিক্ষিত মানুষ, যারা এইসব নিয়ে সামাজিক বিজ্ঞানী, যারা ভাবনা চিন্তা করে, তারা ভেবে দেখতে পারে এটার মধ্যে কতটা যুক্তি আছে, সত্যতা আছে। লিস্টের উদাহরণ দিচ্ছেন কেন? এমনি বলুন না, বা পশ্চিমবাংলায় গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে কত মানুষ এসেছে। এখানে যত বড় বড় কোম্পানি আছে তার সিংহভাগই তো অবাঙালিদের হাতে, হিন্দিভাষীদের হাতে। এই যে আমাদের এখানে বলে না শিল্প নেই, শিল্প নেই, শিল্প নেই, এটা একটা মানে এটা হচ্ছে বিজেপি, সিপিএম, খানিকটা কংগ্রেসও, এবং মানে এখানকার কংগ্রেস, আমি ন্যাশনাল কংগ্রেস বলবো, এখানকার কংগ্রেস, অধীর কংগ্রেস আর কি। হ্যাঁ, এরা এবং মিডিয়াও আছে, সব মিলিয়ে এমন একটা শোরগোল তৈরি করছে। এখানে শিল্প নেই, শিল্প নেই, শিল্প নেই। আপনি একবার বম্বে রোড, দিল্লি রোড একটু একটু মানে গাড়ি নিয়ে একদিন গিয়ে দেখবেন। আমি বলছি না যে দুর্গাপুর স্টিলের মতো এরকম বড় ফ্যাক্টরি আছে, কিন্তু ছোট 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 ছোট, হ্যাঁ, যেখানে নাকি মানে 500,000 লোক, মানে 2,000 লোক প্রচুর কাজ করে। হ্যাঁ, তো সুতরাং আজকে এমনি এমনি এই যে কদিন আগে নীতি আয়োগ যে রিপোর্টটা বেশ করেছে, তাতে এই বিষয়ে এগিয়ে, ওই বিষয়ে এগিয়ে, বেকারত্ব বললেন, তাহলে দাদা আরেকটা একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে এই যে প্রচুর ফ্যাক্টরি দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুপাশে হয়েছে, কিন্তু যেটা ঘটনা যে এই ফ্যাক্টরি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অবাঙালি যারা ফ্যাক্টরি করেছে তারা তাদের দেশওয়ালিদের নিয়ে এসে চাকরি দিয়েছে, বাঙালিদের জায়গা নেই। তাই বলছে বাংলায় চাকরি আছে কিন্তু বাঙালিদের চাকরি নেই। এটা একেবারেই আপনি সত্য ঘটনা বলেছেন। কিন্তু আমাদের সরকার
হ্যাঁ, হয়তো এটা এমন একটা দিন হয়তো আসবে যেটা এই বাংলা পক্ষ বা এরকম ধরনের যেসব বাঙালি জাতীয়তাবাদী যেসব দলগুলো আছে তারা এটা দাবি করছে, কারণ তাদের দাবিটার মধ্যে একেবারে যুক্তি নেই তা নয়। তেমন এই যে ধরুন নাকি ইউপিএসসি পরীক্ষা, যেমন বড় বড় পরীক্ষা আইএএস পরীক্ষা, এখানে হ্যাঁ অন্যান্য জায়গায় হচ্ছে মাতৃভাষায় পরীক্ষা হবে, মাতৃভাষায় হবে, হিন্দি হবে, ইংরেজি এরকম আর কি। আমাদের এখানে সব ভাষাতেই হ্যাঁ উর্দু হিন্দিকে প্রায়োরিটি দিয়ে দিই। এখন এই যে এর ফলে কি হচ্ছে, মানে যেটা বাংলা পক্ষ আমি ভিডিওতে শুনেছি, ওরা বলেছে হ্যাঁ তোমার বাড়ি আর আমার বাড়ি হচ্ছে হাট, আমার বাড়ি হোটেল, আমার বাড়ি হোটেল, বা ও বলছে হোটেলও নয়, হোটেলে পয়সা লাগে, আমাদের ধর্মশালা, হ্যাঁ এখানে আসো লুটে পুটে খাও। হ্যাঁ কিন্তু আরে বাবা আমাদেরও তো বেকার অবস্থা আছে, সবাই যদি বাইরের লোক কি চলে আসে, যাই হোক কথাটার মধ্যে যুক্তি থাকলেও হয়তো একদিন এটা নিয়েও হয়তো মানুষ সোচ্চার হবে যখন নাকি দাবিটা সাংঘাতিক একটা জায়গায় যাবে। তো কারণ সরকারের উচিত হচ্ছে সব দিকে নজর রাখা, যাতে একটা যুক্তিপূর্ণ ব্যালেন্স থাকে। সেটা কোন সরকার নজর রাখবে বলছে? আমাদের সরকার নজর রাখলে কি সমস্যার সমাধান হবে? যেখানে বাইরের স্টেট গুলোতে চরম অনৈতিক কাজে চলছে, মানুষকে জোর করে গ্রেফতার করা, কোনো কারণ ছাড়াই তাকে ঘন্টার পর ঘন্টা ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা, থানায় আটকে রাখা। এইসব কারণের জন্যই আমি ইন্ডিয়া গেটের কথা কেন বারে বারে বলি, কারণ আমি মনে করি এই সমস্ত অন্যায় অনাচার এই যে যত কিছু হচ্ছে 2014 পরে শুরু হয়েছে। ইন্ডিয়া গেটের কথা বারবার বলছেন, একবার বলছেন না বাঙালিদের উপর এই আক্রমণের পরেও রাহুল গান্ধী একটা স্টেটমেন্ট দিয়েছে। আমি তো সেটা বললাম যে রাহুলের মাথাটা খারাপ করে দিয়েছে এই অধীনের মতো নেতারা, আর হচ্ছে সীতারাম ইয়েচুরির মতো বড়। এর কারণটা কি জানেন তো, শুনুন, তাহলে কংগ্রেস বাঙালি বিদ্বেষী। এটা এখানে হচ্ছে কি, এই যে যারা নাকি রাহুল গান্ধীর যারা চারপাশে আছে না নেতারা, সে নেতাদের তো আবার তাদের তো দলবল আছে। হ্যাঁ আমি বলছি না জয়রাম রমেশ বা বেণুগোপাল এই সমস্ত নেতারা সব একবারে মোদির লোক, কিন্তু তাদের যারা ঘিরে থাকে না, সেই তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মোদির পয়সায় চলে, বুঝছেন? তারা এসে কংগ্রেসের নেতা হয়ে বসে আছে। আপনার বক্তব্য প্রকরণে কংগ্রেসটাকে হিন্দুত্ববাদীরাই চালাচ্ছে বলবো না, কিন্তু কথা হচ্ছে যে একটা প্রভাব আছে। মনে পড়ে আপনি বলুন যে ইন্ডিয়া জোটটা এত সুন্দরভাবে আস্তে 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 তৈরি হচ্ছিল, হ্যাঁ যেদিন মহারাষ্ট্রের মিটিং এ, এটা তো পাটনা থেকে শুরু হলো, তবে দিল্লি গেল, তারপরে বোধহয় আর তারপরে বেঙ্গালুরু গেল, কোথায় গেল, আরে মহারাষ্ট্রে গিয়ে ভেস্তে গেল। ওইখানে ভেস্ত হওয়ার আগে মমতা ব্যানার্জি শুধু একটা প্রস্তাব দিয়েছিল যে আমাদের একটা কনভেনর ঠিক করা হোক, এবং সেখানে আমাদের ইয়েকে মল্লিকার্জুন খাড়গেকে করা হোক। তার সাথে আরেকটা কথাও বলেছিল যে ভবিষ্যতে হ্যাঁ উনি হ্যাঁ ওনার কথা আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারি, সেটাও আমাদের দেখা যেতে পারে। কিন্তু এটা ছিল একটা নেহাতি প্রস্তাব। হ্যাঁ এই যে সাথে সাথে রাহুলের কানের মধ্যে দেখছো তোমাকে 12টা বাজে, মানে রাহুল মানে মমতা ব্যানার্জি একে সাপোর্ট করছে, তোমার 12টা বাজাচ্ছে, এই ধরনের মানে ভুলভাল কথা বলে গান্ধী পরিবারের প্রভুত্ববাদটা চলে যাবে। না এই প্রভুত্ববাদটা যাওয়ার কথা নয়, গান্ধী পরিবারের প্রভুত্ববাদ থাকবে, কিছু করার নেই। হ্যাঁ কারণটা হচ্ছে আজকে যে রাহুল গান্ধী হ্যাঁ বা ইন্দিরা গান্ধী এই যে কংগ্রেস দলটা, এই গান্ধী পরিবার যদি না থাকে না, তাহলে যে কি হতে পারে, গান্ধী পরিবারটা হচ্ছে একটা অ্যাডিসিভের মতো, ফেভিকল। এরাই কিন্তু দলটাকে ধরে রেখেছে এই পরিবারের জন্য। আপনি পরিবারকে যতই গালাগালি করুন আর সমালোচনা করুন, এই পরিবারটার জন্যই কিন্তু কংগ্রেস দলটা এই আঠার মতো লেগে আছে। হ্যাঁ আজকে যে এই দলটা এই পরিবারটা না থাকে না, কে কাকে মানবে বলুন তো আপনি? নরসিংহের সঙ্গে আমরা দেখেছি না, কিন্তু আজকের দিনে একটা পরিবারবাদী পার্টি, পরিবার শুনুন, পরিবার মানে এই নয় যে এখানে রাজার মতো না, তাকে তো হ্যাঁ সিলেকশনটা হতে পারে, মানুষের ভোট না পেলে সে টিকতে পারবে? মানুষের ভোটটা পেলে তাকে তো গণতন্ত্রের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। হয়তো প্রাথমিক সিলেকশনটা থাকছে, হ্যাঁ যেমন নাকি রাজীব গান্ধী চলে যাওয়ার পর বাধ্য হয়ে এলো, সোনিয়া গান্ধী এলো। আপনি চিন্তা করে দেখুন, আপনি মনে করে দেখুন,
যখন নাকি এখানে ইন্ডোরে মিটিং হচ্ছিল, তখন মানে তখনকার যে কংগ্রেসের যারা ছিল, হ্যাঁ, নরসিমা রায়ের আরেকজন বড় ইয়ে ছিল হচ্ছে তখন ওই যে ক্যাশিয়ার সীতারাম কেশরী, হ্যাঁ, সীতারাম কেশরী তখন সভাপতি বোধ হয়, ও মমতাকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। হ্যাঁ, তখন মমতা বাধ্য হলো আউটডোর মিটিং করতে। কিন্তু এই বিষয়গুলোতে সোনিয়ার কিন্তু খুব একটা সমর্থন ছিল না। ও যখন নাকি এইখান দিয়ে যাচ্ছিল, রাজনীতিতেই ছিল না। এইটাই আমি আপনার ঘটনাটাকে এইটাতে আসছিলাম। আমি মমতা যখন নাকি ফাইনাল করে ফেললো যে আমি এবার আলাদা এই দলে আমি থাকতে পারবো না, আমাকে আলাদা দল করতেই হবে, ও লাস্ট কিন্তু গেছিল সোনিয়ার সঙ্গে দেখা করতে রাত্রিবেলা দিল্লিতে। সোনিয়া তখন নাইট ড্রেস পরে ফেলেছে এবং ওই ভেতরে কাউকে ঢুকতে দেয় না। হ্যাঁ, কিন্তু মমতার সঙ্গে যেহেতু সেই সম্পর্কটা ছিল, ও মমতাকে অ্যালাউ করলো। মমতা তখন বলেছিল যে আপনি যদি দলের দায়িত্ব নেন, তখন ও বলেছে আমি এর মধ্যে যাবো না। তখন ওই যে ওই ট্রমাটা কাজ করছে, রাজীব গান্ধী মেরে ফেলছে, ইন্দিরা গান্ধীকে মেরে ফেলেছে, সুতরাং আমি গেলে আমাকেও মারবে, আমার ছেলে গেলে তাকেও মারবে, ওই ট্রমাটা কাজ করছিল। এই পর্যন্ত কথা শেষ। তারপরে মমতা আলাদা হয়ে গেল। কিন্তু ঘটনাচক্রে তার 6 মাসের মধ্যেই সোনিয়া গান্ধী দলের দায়িত্ব নিল। হ্যাঁ, এইটা যদি 6 মাস আগে করতে পারতো, তাহলে আজকে জানি না ইতিহাস কি হবে। কিন্তু এগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে, এই ঘটনাগুলো। কিন্তু এগুলো ঠিক আছে, কিন্তু আজকের রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা তো একসময় আমরা রাজনীতিতে নানান রকম সংঘর্ষ দেখেছি, আন্দোলন দেখেছি, গণহত্যাও দেখেছি, কিন্তু আজকে যে বিষয়গুলো সামনে আছে তার তো ভয়ঙ্কর একটা বার্তা। ধরুন বাঙালিদেরকে মারা হবে, তাহলে দীর্ঘদিন বাঙালিরা শুধু সংবিধান আর আইন মেনে চলবে এরকম হতে পারে? একদিন তো বাঙালিও প্রত্যাঘাত করবে নাকি? দেখুন, আজকে এগুলো তো আছেই, এটার তো মূল দায়িত্ব এই মানে এই প্রদেশের বাংলার যিনি দায়িত্বে আছেন মমতা ব্যানার্জির, এটা তার মূল দায়িত্ব। কিন্তু আজকে একা একা কেউ কিছু আটকাতে পারবে না। এই যে মোদি শাহ, এরা এত অত্যাচারী, এত ফ্যাসিস্ট এরা, যে এদেরকে একা একা রোকা কিন্তু খুব মুশকিল। সুতরাং আজকে যখন নাকি এই প্রিয়াঙ্কা গান্ধীকে টার্গেট করে তার স্বামীকে এখন জেলে পড়ার তাল করছে, হঠাৎ করে, এবং কালকে আমি দেখলাম বিজেপির কে একজন, সে রাহুল গান্ধীকেও ইয়ে করছে, মানে অভিযোগ করছে তার বিরুদ্ধে, ওর মদতে হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তেন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানে আবার একটা এদেরকে পরিবারকে আক্রমণ করার একটা চেষ্টা চলছে। তো জানি না কোন কারণে হঠাৎ করে তাদের শুভবুদ্ধি জেগেছে যে ইন্ডিয়া জোটকে আবার ডাকতে হবে। আজকে তার সন্ধ্যাবেলা মিটিং আছে, আমাদের অভিষেক ব্যানার্জি বলে অনলাইনে সেই মিটিংটা জয়েন করবে। তো আজকে আমরা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এই জোটটা এবার অন্তত সফল হয় এবং ধীরে ধীরে যদি একটা সাংগঠনিক একটা রূপ দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী বিকল্প সরকার যদি হয়, হ্যাঁ, তার কর্মসূচি আজকে যে পুরো একটা মানে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে না, হ্যাঁ, আইনের ফাঁক বার করে 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 যে সমস্ত, আজকে নির্বাচন কমিশন, সংসদীয় গণতন্ত্রটা টিকে আছে নির্বাচনের ওপর। কমিশন আমি সেটাই তো বলছি, আজকে এরা কোথায় নিয়ে যাচ্ছে এটাকে। সংসদীয় গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে সঠিক নির্বাচন। যে নির্বাচনটা যদি সঠিক না হয়, আমি বলছি না যে একেবারে 100% কোন রকম কিছু ভুল গাফিলতি হয় না, সেটা খুব কঠিন। এই এত বড় একটা দেশ, 140 কোটির দেশে, হ্যাঁ, মানে প্রায় কত 90-100 কোটি হয়তো ভোটার হবে, কি 80 কোটি ভোটার হবে। হ্যাঁ, তো এত ভোটার এই সমস্ত দেশ জুড়ে সমস্ত জায়গায় কোথাও কিছু গন্ডগোল হয় না, কোথাও কিছু ভুলে না, একেবারে নিখুঁত সব। এটা করা একটু কঠিন আছে, হ্যাঁ, সম্ভব, কিন্তু সেটা করতে গেলে তার সেই ইয়ে দরকার, মানে সেই সদিচ্ছা থাকা দরকার যে চূড়ান্ত ইয়ে, এবং সেটা সবাইকে মিলে ইনভলভ করে যদি করা যায় তাহলে হয়তো আগামী দিনে সেটা বন্ধ হতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে মোটের ওপর একটা সঠিক মানুষের যে রায়ের প্রতিফলন যদি ভোটে না আসে, তাহলে পরে সেই সংসদীয় ধ্বংস হয়ে যেতে পারে। মূল বিষয় যেটা ফিরে আসি সেটা হচ্ছে দাদা, এই যে বাঙালিদের ওপর অত্যাচার,
ঘুরে ফিরে সেই একটা প্রসঙ্গেই আসবো, এই যে বাঙালিদের ওপর অত্যাচার, আপনি দীর্ঘদিন ধরে নানান সামাজিক আন্দোলনের সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে আপনি আর ইন্ডিয়া জোটের হয়ে নানান জায়গায় প্রচার করেছেন। আপনার কি মনে হচ্ছে এই বাঙালিদের ওপর এই অত্যাচার এটা ধারাবাহিকভাবে চলবে, নাকি এটা কোন মানে বন্ধ হবে, কোনোভাবে বন্ধ? এটা বন্ধ, এটা ধারাবাহিকভাবে চালাবার চেষ্টা বিজেপি অবশ্যই করবে, কিন্তু বন্ধ হতে পারে যদি প্রত্যাঘাতের মাধ্যমে, যদি না ইন্ডিয়া জোট যদি গঠিত হয় এবং তারা যদি মনে করে যে এটা একটা অন্যায় হচ্ছে, এটাকে প্রতিরোধ করা দরকার, সেই সব রাজ্যে যদি তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এমনি শুনুন, সবাই মিলে রাস্তায় যখন নেমে যাবে না, হ্যাঁ, তখন দেখবেন আর এইসব ওই কনস্পিরেসি, নির্বাচন কমিশনের এই সমস্ত উল্টো পাল্টা কাজকর্ম সবটা উড়ে যায়। মানুষের শক্তি এখনো দেখেনি, মানুষের শক্তি আমরা দেখেছিলাম, হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণের সময় একবার আমরা মানুষের শক্তি দেখেছিলাম। সেই মানুষের শক্তি যখন পথে নেমে আসবে না, সেদিন মোদী আর পালাবার পথ খুঁজে পাবে। একদমই 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 জনরোষ, প্রতিরোধ, এটাই হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আজকে আমরা এইটুকুই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকব। এতক্ষণ ধরে মাননীয় কল্যাণ সেনগুপ্ত তার মূল্যবান প্রতিক্রিয়া দিলেন। এটা ঠিক, শেষ কথা বলবে জনগণ, কোর্ট বলবে না, আদালত বলবে না, কোনো নেতা বলবে না, কোনো রাজনৈতিক দল বলবে না, মানুষের প্রতিরোধই হবে শেষ কথা। আজকে এইটুকুই, নমস্কার, সব ভালো থাকবে।